ধন্যবাদ। আহ, ধন্যবাদ জানাই অন্তর্বর্তীকালীন বৈষম্য বিরোধী সরকারকে, কারণ তারা পে কমিশন গঠন করছে এবং পে কমিশন ইতিমধ্যেই একটি ভিন্ন আয়োজনে যে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে আলোচনা করেছেন। তো এটা আমি সাধুবাদ জানাই 11-20 ফোরামের পক্ষ থেকে, কারণ এটাই হওয়া উচিত। কারণ এই পে কমিশন যাদের জন্য, তাদের যদি কি চাওয়া কি সুযোগ সুবিধা আছে, এটা যদি এই পে কমিশন না জানে, তারা দেখা গেছে বিগত দিনের মতো একটা আকাশ পাতাল বৈষম্যহীন একটা পে কমিশন পে স্কেল চাপিয়ে দেবে কর্মচারীদের উপরে। তা আমরা এটা খুব ভালোভাবেই দেখছি যে এবারের যে পে কমিশন, আশা করি যে আমরা খুব ভালো কিছু পাবো কর্মচারীরা। কারণ কর্মচারীদের মাঝে জানেন যে সেই 2015 সালের পর থেকেই কিন্তু একটি হতাশা বিরাজমান। কারণ হয়েছে 2015 সালে বিশাল একটা শুভঙ্করের ফাঁকির মতো একটি পে স্কেল হয়েছিল। এতে অনেক কর্মচারী মর্মাহত, কারণ টাইম স্কেল সিলেকশন গ্রেডের মতো একটি সুবিধা রহিতকরণ করেছে। যেই সমস্যাগুলো ছিল, আশা করি এবারের যে পে কমিশন এখন পর্যন্ত আমরা 11-20 ফোরামের পক্ষ থেকে বা সরকারি কর্মচারী অঙ্গনের পক্ষ থেকে এখন পর্যন্ত আশা করি ঠিক আছে। তো এখন দেখার বিষয় যে এই পে কমিশন তারা আসলে বাস্তবে কতটুক সুপারিশটা কি করে। এখন পর্যন্ত তাদের কার্যক্রমে তো আপনারা এখন পর্যন্ত আমরা কর্মচারী সন্তুষ্ট। আপনারা কমিশনে প্রস্তাবনা জমা দিয়েছেন, সর্বনিম্ন বেতন কত ছিল এবং অন্যান্য সুবিধা বৃদ্ধির ক্ষেত্রে কি বলেছে? আমরা 11-20 ফোরামের পক্ষ থেকে আমরা সর্বনিম্ন 32,000 টাকা প্রস্তাব করেছি এবং সর্বোচ্চ 1,28,000 টাকা প্রস্তাব করেছি। এবং অন্যান্য ভাতাগুলো আমরা বাজার দর অনুযায়ী আমরা প্রস্তাব রেখেছি। আমরা নতুন কিছু প্রস্তাবনা দিয়েছি, যেমন ইউটিলিটি ভাতা, এটা ছিল না। এটা কারণ আমাদের জানেন বর্তমানে যে গ্যাস বিদ্যুতের পিছনে অনেক একটা বড় ব্যয় হয় কর্মচারীদের, এটা আমরা অন্তর্ভুক্ত করেছি। আমাদের শিক্ষা ভাতা, চিকিৎসা ভাতাগুলো যুগোপযোগী করার জন্য আমরা প্রস্তাব রেখেছি। এবং আমরা আরেকটা প্রস্তাব রেখেছি যে বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোয় কিছু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পেনশন আছে, কিছু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নাই। এটা একটা বৈষম্য। এই বৈষম্যটা যাতে না থাকে, যাতে সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীগণ জানে সরকারি কর্মচারীদের নেই পেনশন সুবিধা ভোগ করতে পারেন, এটা আমরা আমাদের 11-20 ফোরামের পক্ষ থেকে প্রস্তাবনা দিয়েছেন। আমরা বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা দেখছি, কথা শুনছি। একটা কথা এরকম শোনা যাচ্ছে যে মূল বেতন খুব বেশি না বাড়িয়ে যদি সুবিধাগুলো ভাতাগুলোকে বাড়ানো হয়, সুবিধা দেওয়া হয়, সেক্ষেত্রে হয়তো কর্মচারীদের কষ্ট দুঃখ কিছুটা লাঘব হবে। হতে পারে এরকম যে চিকিৎসা ভাতা বাড়ানো বা চিকিৎসার ক্ষেত্রে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ কোনো হাসপাতালকে ঠিক করে দেওয়া বা সেখানে কম খরচে তাদের চিকিৎসা করানো, এই বিষয়গুলো উঠে আসছে। এগুলোকে কিভাবে দেখছেন? হ্যাঁ, এটা একটা সুন্দর প্রস্তাব। হ্যাঁ, যেটা আপনি বলছেন যে ভাতাগুলো, হ্যাঁ ভাতাগুলো তো অবশ্যই যুগোপযোগী করা দরকার। কারণ আমাদের সরকারি কর্মচারীদের যে ভাতাগুলো ছিল, এটা আসলে একটি হাস্যকর ছিল। বর্তমান যুগে আসলে তাল মিলাতে গেলে আর চলতে গেলে কর্মচারীদের, কারণ কর্মচারী এই সরকারি প্রতিষ্ঠানগুলো বাঁচিয়ে রাখে তাদের কার্যক্রম দিয়ে। এই সরকারি কর্মচারীদের তাদের বাঁচিয়ে রাখতে হলে তাদের পরিবারের যে সর্বনিম্ন যে ব্যয়, এটা তো বহন করতে হবে। সেই ক্ষেত্রে যে সরকারি কর্মচারীদের যে চিকিৎসার জন্য আলাদা একটা হাসপাতাল হইতে পারে, যে আমাদের সরকারি কর্মচারীদের যে হাসপাতাল আছে, আসলে এটা দেখা গেছে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীগণ এর বাহিরে এখন আছেন। তা আমি মনে করি হাসপাতালটা আরও যুগোপযোগী করা দরকার এবং ভাতাগুলো অবশ্যই বাড়ানো দরকার। আর আপনি যেটা বলছেন যে বেসিকটা একটু কমাইয়া ভাতাগুলো বৃদ্ধি, দেখেন বেসিক যেটাই হোক না কেন আমরা একটু কমে না। আপনারা যেটা বলছেন যে 32,000, অধিকাংশ প্রস্তাবনা যদি আমরা পর্যালোচনা করি দেখা যাবে 30,000-এর বেশি বলা হয়েছে। তো একজন কর্মচারী 30,000 মূল বেতন মানে আনুষঙ্গিক ভাতা দিয়ে 50,000
প্লাস হয়ে যায়। তো এর তো একটা বেসরকারি খাতেও একটা প্রভাব আছে, সামাজিকভাবে একটা প্রভাব আছে যে সরকারি চাকরিতে এন্ট্রি মানেই 50,000 টাকা, তখন চাকরিতে প্রবেশের একটা যুদ্ধটাও বেড়ে যাওয়ার একটা জায়গা আছে। এই জায়গা থেকে যদি মূল বেতনটাকে একটা পর্যায়ে রেখে অন্য ভাতাগুলো বাড়ানো যায়। দেখেন, আমরা আসলে এবারে অনেক কিছুই আপনি যেটা বলছেন খুব যুক্তিযুক্ত প্রশ্ন। আমরা অনেক কিছু চিন্তা করছি। একজন হাসপাতালের রোগীর জন্য দৈনিক বরাদ্দ আছে 175 টাকা, সেই হিসাবে মাসে 31,500 টাকা আসে। আমরা কিন্তু একজন রোগীর বরাদ্দ হিসেবে এটা তো একজন কর্মচারী প্রাপ্য। দ্বিতীয় কথা, আপনার বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ বা বিশ্বের সাথে তাল মিলিয়ে স্বয়ংসম্পূর্ণ হতে গেলে বা বিশ্বের কাছে মাথা তুলে দাঁড়াইতে হলে বর্তমানে মাথা পিছু আয় প্রায় 29,000-এর মতো। তারপরে আপনি যে প্রাইভেট সেক্টরের কথা বলছেন, আমরা এই বিগত 11 বছরে কিন্তু হয় নাই, পে স্কেল হয় নাই। এই বিগত 11 বছরে বিশেষ করে আপনার গার্মেন্টস সেক্টরে বা প্রাইভেট সেক্টরে অটোমেটিকলি কয়েক দফায় বেতন সমন্বয় করা হয়েছে বা বৃদ্ধি করা হয়েছে, কিন্তু সরকারি কর্মচারীদের এটা সমন্বয় করা হয় নাই। সেক্ষেত্রে আমি মনে করি প্রাইভেট সেক্টরগুলো এখন যে যতটুকু দরকার এটা হওয়া উচিত, এবং আমি মনে করি সরকারও সে এই বিশেষ করে সাংবাদিক বা আরও প্রাইভেট যত প্রতিষ্ঠান আছে এগুলোর ব্যাপারেও সরকার হয়তো বা উদ্যোগ নিচ্ছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছে, এবং উদ্যোগ নেওয়া উচিত যে সরকারি কর্মচারীদের পাশাপাশি প্রাইভেট সেক্টরেও বেতন সমন্বয় হওয়া উচিত। আপনারা 1:4 বাস্তবায়নের জন্য জোর দাবি তুলেছেন, পাশাপাশি অনেক সংগঠনও তুলছে। বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে যে গ্রেড সংখ্যা রয়েছে সেখানে কি 1:4 বাস্তবায়ন করা সম্ভব? আমি মনে করি সম্ভব। কারণ হচ্ছে 1:4 আমরা যেটা প্রস্তাব দিয়েছি, যেহেতু আমাদের এখন 20টা গ্রেড আছে, আমরা যদি গ্রেড সংখ্যাটা একটু কমাই আনা হয়, হয়তো বিভিন্ন অনেক সংগঠন 10টা বা 12টা, এটা না হলে আমি মনে করি আমরা প্রস্তাব দিয়েছি 13টা, মিনিমাম 15-এর ভিতরে রাখা উচিত, যাতে আমাদের গ্রেড সংখ্যাটা কমানো হয় কিছু, আর যদি আমাদের বৈষম্য দূর করার লক্ষ্যই করে, তাহলে সেই ক্ষেত্রে 1:4 বাস্তবায়ন করা সম্ভব। মনে করি অবশ্যই বেসরকারি ইয়াতে নীতিমালা থাকা দরকার, অবশ্যই এটা হওয়া উচিত। কারণ সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলো বেতনের একটা সরকারের পক্ষ থেকেই এটা একটা নির্ধারণ করা উচিত। আর সর্বনিম্ন আপনি যেটা বলছেন, এটা আসলে বেসরকারি খাতের যে বিভিন্ন পদ বলেন বা তাদের কর্মক্ষেত্র বলেন, সে অনুযায়ী আমি মনে করি সরকারি কর্মচারীদের পাশাপাশি একটা গ্রেড রাখা উচিত। অনেক আমরা যেটা পেপার পত্রিকায় দেখি, অনেক সরকারি প্রতিষ্ঠানে 30,000-এর নিচে অনেক প্রতিষ্ঠানে বেতন নাই, আবার বেসরকারি খাতে আবার অনেক প্রতিষ্ঠানে কম আছে। তো এগুলো আমি মনে করি সমন্বয় করা উচিত। ধন্যবাদ আপনাকে। আসলে এটা একটি কিছু শ্রেণী বা একটা গোষ্ঠী বলবো যে সরকারি কর্মচারীদের এরকম একটা পে স্কেল এর প্রশ্ন আসলেই সবার মুখে মুখে আসে যে বাজারের দাম বেড়ে যাবে বা বাজারের খুব অসঙ্গতি আসবে। তো আমি যদি প্রশ্ন করি যে বিগত 11 বছরে সরকারি কর্মচারীদের বেতন বাড়ে নাই, 11 বছরে কি দাম কমছে? 11 বছরের সেটা তো দাম মূল্যস্ফীতি প্রতি বছরই হয়েছে, 4 গুণ হয়েছে, প্রতি বছরই মূল্যস্ফীতি হয়েছে। তো এই যে কোটটা যে বেতন বেড়েছে, এই উছিলায় যে এটা একটা অনেক ব্যবসায়ী বা অনেক কোন একটা সিন্ডিকেট এইটারে পুঞ্জীবিত করে তাদের দাম বাড়াচ্ছে, এটা আসলে ঠিক না। হ্যাঁ, কর্মচারীদের বেতন বাড়লে যে ওইরকম বড় ধরনের প্রভাব পড়বে তা না, দাম একটু বাড়তেই পারে। সেক্ষেত্রে আমি মনে করি দাম বাড়াটাও একটা সরকারের পজিটিভ দিক। কারণ আমরা বাংলাদেশ কৃষিভিত্তিক দেশ, যদি দাম সামান্য একটু বাড়তেই পারে, বাড়লে কৃষকরা তো তার ইয়াটা পাচ্ছে। দেখেন, আপনাদের এখন দুঃখ দুর্দশা আছে বলেই কিন্তু বেতন বাড়ানোর দাবিটা উঠেছে। তো একই সঙ্গে যদি বাজারের জিনিসপত্রের দামও বেড়ে যায়, মানে আপনি এখন যে টাকায় সার্ভাইভ করছেন সেই টাকা দিয়ে আপনার টাকা যা বাড়লো সেই টাকা যদি আবার ওই দাম বৃদ্ধির মধ্যে চলে যায়, মানে
আসলে কি আপনাদের মানে জায়গাটা কমবে কি না? না, হ্যাঁ, ওইটা তো আছেই, ওটা একটা প্রভাব আছে যে হ্যাঁ ওইরকম যদি দাম হুড় করে বেড়ে যায় সেক্ষেত্রে তো আমাদের সেই বেতন বাড়াই লাভ নেই। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের বেতনটা ওই রকম ন্যায্যতার ভিত্তিতে বর্তমান বাজার দর অনুযায়ী, এবং আমাদের বেতনটা আমরা প্রস্তাব দিয়েছি যে আগামী আরো 5 বছরের কথা চিন্তা করে। তো সেই ক্ষেত্রে যে প্রতি বছর বাজেট ঘোষণার পরেই যে একটা দাম বাড়ে, বা এই বাজেট আসলেও দাম একটু সামান্য বাড়বে বা বাড়তেই পারে, বাড়লেও সেটা যে আপনার কি ওইরকম মনে হয় যে এই কর্মচারীদের দুঃখ দুর্দশা কমানোর জন্য বেতন বাড়ানোর চাইতে মূল্যস্ফীতিটা নিয়ন্ত্রণ করা হ্যাঁ তা তো বেশি অবশ্যই, ইফেক্টিভ? তা তো অবশ্যই মূল্যস্ফীতি তো নিয়ন্ত্রণে রাখতেই হবে, এটা তো সরকারের একটা বড় চ্যালেঞ্জ। এবং এটা শুধু আমি মনে করি শুধু সরকার না, আমরা সকলেরই সচেতন থাকা উচিত। দেখবেন ইতিমধ্যে সরকার কিন্তু বিভিন্নভাবে মূল্যস্ফীতি কমানোর জন্য বাজারের মনিটরিং বাড়াচ্ছে। আমি মনে করি এই মনিটরিং আরো বাড়ানো দরকার। আরো যদি বাড়ানো হয় আমি মনে করি যে বাজার দর বাড়বে না।